আপনি দশা আর মহাদশা বারবার এই কথাটা উচ্চারণ করছেন, এদের মধ্যে ডিফারেন্স কি আছে? দশা বলতে অন্তর্দশা একটা হয় আর একটা হয় মহাদশা। হ্যাঁ। মহাদশা এবং অন্তর্দশা বিষয় দুটো সম্পূর্ণ আলাদা। কিরকম? মহাদশা ধরুন কারোর বৃহস্পতির মহাদশা শুরু হচ্ছে, হুম বৃহস্পতির 16 বছর মহাদশা থাকে, হুম বা শনির মহাদশার ক্ষেত্রে আমরা জানি হুম শনির মহাদশা 19 বছর থাকে, হুম শুক্রের মহাদশা 20 বছর থাকে। আচ্ছা। এই রকম প্রত্যেকের মহাদশার সময়কাল আগে থেকেই নির্ধারিত, ওকে। এবং এই মহাদশার আন্ডারে বিভিন্ন গ্রহের অন্তর্দশা চলতে থাকে। তার আচ্ছা। মানে যদি কারো শুক্রের মহাদশা চলে 20 বছর, তাহলে এমনটা একেবারেই নয় যে সে 20 বছরই তার শুক্রের মহাদশা চলবে। ওকে। তার ভেতরে ভেতরে কিন্তু শুক্র, তারপর রবি, তারপর চন্দ্র, তারপর মঙ্গল, এইরকম ভাবে যে 9টা গ্রহ রয়েছে তাদের প্রত্যেকেরই একটা একটা করে কিন্তু অন্তর্দশার পার্ট আসবে। ওকে। মহাদশা গ্রহের তো চলে ঠিক আছে, কিন্তু তার নিয়ন্ত্রণের যে অন্তর্দশাগুলো থাকে সেখানে কিন্তু অন্যান্য যে বাকি গ্রহগুলো থাকে তার গ্রহগুলোর অবস্থান আমরা লক্ষ্য তাকে করতে কেন্দ্র পারি করে ঘোরে। ঘোরে আর কি। আচ্ছা, আমরা আগের প্রশ্ন থেকে যেটা স্কিপ করলাম সেটা হচ্ছে আপনি জ্যোতিষশাস্ত্রে বললেন যে বোঝা যায় সুদিন আসুক বা দুদিন আসুক, কিন্তু হাতের রেখা অনুসারে কি করে বুঝবো যে আমার সুদিন আসছে না দুদিন আসছে? হাতের রেখার ক্ষেত্রে মূলত ভাগ্যরেখা এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। আচ্ছা। কারণ নির্দিষ্ট বয়সের হিসেব অনুযায়ী যদি ভাগ্যরেখার অবস্থান একটু গোলমেলে আমরা লক্ষ্য করতে পারি, মানে কোনো রেখা এসে তাকে কেটে দিয়ে গেল বা ভাগ্যরেখা শুরু হয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা একটা আন্দাজ পাই। একই রকমভাবে এক্ষেত্রে রবি রেখাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। আচ্ছা। হাতের রবি রেখার মধ্যেও কিন্তু যদি কোনো রকম বাজে সিমটম আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কিছু খারাপ ঘটনা আসন্ন হতে চলেছে। আচ্ছা, অন্তর্দশা আর মহাদশা নিয়ে কথা বলছি। এর সাথে একটা থাকে দোষ, হুম। খুব শোনা যায় গ্রহ দোষ। এই গ্রহ দোষ বিষয়টা কি? গ্রহ দোষ বলে আদপে কিছু হয় না। আচ্ছা। জ্যোতিষশাস্ত্রে যেগুলো হয় সেগুলো যোগ। আচ্ছা। এবার কোনো যোগ কারোর জন্য লাভজনক, কোন যোগ হয়তো কারোর জন্য ক্ষতিকারক। তো সেই হিসেবে এখানে দোষ বলে কিছু জ্যোতিষশাস্ত্রে হয় না। কারণ সব কিছুরই একটা পজিটিভ দিক থাকে, সব কিছুরই একটা নেগেটিভ নেগেটিভ দিক দিক থাকে, থাকে। একদমই তাই। কালসর্পযোগ বা মাঙ্গলিক যেগুলোকে মানুষ অনেক ক্ষেত্রে যোগ না বলে ডিরেক্ট দোষ দোষ বলে বলে। গণ্য করে, ঠিক। এটা ঠিক উচিত নয়। তার কারণ সেগুলোরও কিছু পজিটিভ দিক থাকে। হ্যাঁ, মানছি তার নেগেটিভ দিকগুলো অবশ্যই জীবনে আমরা ফলাফল সেগুলো লক্ষ্য করতে পারি, কিন্তু তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের দোষ বলে কিছু হয় না। আচ্ছা। যেগুলো হয় সবকটাই যোগ, আচ্ছা, এবং সেই যোগের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। আমরা হস্তরেখা নিয়ে যখন আলোচনা ছিল তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে ধনী হওয়ার জন্য কোন কোন রেখাগুলো চেঞ্জ হয় বা কোন কোন সিম্বলগুলো বোঝা যায়, কিছু সাইন থাকে থাকে নির্দিষ্ট। কিনা। ঠিক সেইভাবে ধনী হওয়ার জন্য, বা এক কথা যদি বলতে পারি, একজন ধনী ব্যক্তি একজন মধ্যবিত্ত ব্যক্তির মানুষের যদি কুণ্ডলী দেখা যায় তবে কি কি পরিবর্তন আমরা দেখতে পারি? প্রথমত এক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশ আচ্ছা। এই দুই ভাবের যে অধিপতি গ্রহ তাদের অবস্থান কিন্তু আলাদা হয়। যদি কারোর জন্মপত্রিকা বা কুষ্ঠিতে দ্বিতীয় এবং একাদশ পতির স্থান বিনিময়, ক্ষেত্র বিনিময় বা নক্ষত্র বিনিময় বা পরস্পরের ওপর যদি দৃষ্টি থাকে, বা দ্বিতীয় বা একাদশ পতি যদি দ্বিতীয় বা একাদশ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মানুষের অর্থনৈতিক দিক থেকে বড় সাফল্য আসে। ওকে। এটা পরীক্ষিত সত্য। এছাড়াও কিছু কিছু শুভ গ্রহ রয়েছে, যেরকম বৃহস্পতি বা শুক্র মতন গ্রহ যদি একাদশে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো রেজাল্ট আশা করা যায় অর্থনৈতিক দিক থেকে। আচ্ছা। আর মধ্যবিত্তর ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বা একাদশের সংযোগ বিশেষ থাকে না। অন্যান্য স্থিতি থাকতে পারে গ্রহের পজিটিভ জায়গায়, কিন্তু দ্বিতীয় এবং একাদশ এই দুটো ভাব কিন্তু জীবনে অর্থনৈতিক সাফল্য লাভের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। অবশ্যই তার সাথে দশা অন্তর্দশার তো ব্যাপার থাকেই, কিন্তু জন্মপত্রিকার যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এবং একাদশের ভূমিকা মানে অনস্বীকার্য। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।